সেই দিনটা আজও আমার মনে কাটার মতো বিধে আছে। মা বাবা বাড়িতে ছিলেন না। অফিস থেকে জরুরি ফোন আসছিল, কিন্তু আমি বের হতে পারছিলাম না। আমার সামনে দাঁড়িয়েছিল আমারই ছোট বোন সাদিয়া। চোখে জল, মুখে এক অদ্ভুত আবদার। ওর কথাগুলো আমার বুকে এমনভাবে আঘাত করেছিল যে আমার পৃথিবীটা যেন মুহূর্তেই থমকে গিয়েছিল। আমি বুঝছিলাম না কি করব, কোথায় যাব। আমার আপন ছোট বোন যে আমাকে এক পাও নড়তে দিচ্ছিল না। মনিয়া স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি আপনাদের হৃদয়ে এক গভীর ছাপ ফেলবে। এই গল্পটি শোনার সময় হেডফোন ব্যবহার করলে আপনারা এর প্রতিটি অনুভূতি আরও ভালোভাবে অনুভব করতে পারবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম আরিফ। ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করি। আমাদের পরিবার বলতে মা, বাবা আর আমি ও আমার ছোট বোন সাদিয়া। সাদিয়া আমার থেকে প্রায় ৮ বছরের ছোট। ছোটবেলা থেকেই সাদিয়া ছিল আমার চোখের মণি। আমাদের বাবা মা দুজনেই কর্মজীবী ছিলেন, তাই সাদিয়ার দেখাশোনার বেশিরভাগ দায়িত্বটাই আমার কাঁধে ছিল। ওকে স্কুলে নিয়ে যাওয়া, আনা, পড়াশোনায় সাহায্য করা, ওর বায়না মেটানো, সবকিছুতেই আমি ছিলাম ওর একমাত্র ভরসা। সাদিয়াও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। যখন আমি কলেজে যেতাম, ও দরজায় দাঁড়িয়ে থাকত। ফিরে না আসা পর্যন্ত ওর মুখে হাসি ফুটত না। আমাদের বন্ধন ছিল এতটা গভীর, এতটাই আত্মিক। সময় তার নিজস্ব গতিতে চলে। সাদিয়া বড় হতে লাগল। ওর কিশোরী থেকে তরুণীতে পরিণত হওয়ার প্রতিটি ধাপ আমি যেন নিজের চোখে দেখছিলাম। ঢাকার কোলাহলপূর্ণ এই শহরে আমাদের ছোট বাসাটা ওর হাসিতে সবসময় মুখরিত থাকত। সাদিয়া দেখতে ছিল অপরূপা। শ্যামলা বরণ মুখ, টানা টানা চোখ, ঘন কালো চুল, যে দেখত সেই মুগ্ধ হতো। আমার বন্ধুরা যখন বাসায় আসত, সাদিয়ার রূপের প্রশংসা করত, আমার বুকটা গর্বে ভরে উঠত। তখনও বুঝিনি এই গর্বই একদিন আমার জীবনে এক অদ্ভুত ঝড় নিয়ে আসবে। সাদিয়া যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল, তখন মধ্যে এক নতুন পরিবর্তন দেখতে পেলাম। ওর ছোটবেলার চঞ্চলতা কমে গিয়েছিল, তার বদলে ওর আচরণে এক ধরনের গভীরতা এসেছিল। আমার প্রতি ওর নির্ভরতা যেন আরও বেড়ে গিয়েছিল। আমি অফিস থেকে ফিরতে একটু দেরি করলে ও অস্থির হয়ে উঠত। আমার ফোন চেক করত, আমার কল লিস্ট ঘাঁটত। প্রথমে আমি ভেবেছিলাম এটা নিছকিং ছোট বোনের অধিকারবোধ, কিন্তু ধীরে ধীরে সেই অধিকারবোধ যেন এক অন্য মাত্রা পাচ্ছিল। আমি অন্য মেয়েদের সাথে কথা বললে বা হাসলে ওর মুখটা কালো হয়ে যেত। আমার সহকর্মীদের সাথে পার্টিতে যাওয়ার কথা বললে ওর চোখে জল এসে যেত। একদিন অফিস থেকে ফিরতে রাত হয়েছিল। সাদিয়া তখনও ঘুমায়নি। আমি ঘরে ঢুকতেই ও দ্রুত আমার কাছে এসে আমার হাত ধরেছিল। ওর চোখ ছলছল করছিল। ভাইয়া, তোমার এত দেরি হয় কেন? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম, বলেছিল ও। ওর কথায় এক ধরনের তীব্র অধিকার ছিল, যা আমাকে কিছুটা অবাক করেছিল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আরে পাগলি, চিন্তা করিস কেন, আমি তো আছি। ও আমার বুকে মাথা রেখেছিল। ওর শ্বাসপ্রশ্বাস যেন আমার হৃৎস্পন্দনের সাথে মিশে গিয়েছিল। সেই রাতে আমার ঘুম আসছিল না। সাদিয়ার আচরণে এক অদ্ভুত অনুভূতি আমাকে ঘিরে ধরেছিল। আমাদের বাবা মা প্রতি বছর একবার গ্রামের বাড়িতে যেতেন, প্রায় 1 মাসের জন্য। সেই বছর তারা সিদ্ধান্ত নিলেন সিলেটের এক আত্মীয়ের বাড়িতে যাবেন, যিনি খুবই অসুস্থ ছিলেন। সেই সাথে গ্রামের বাড়িতেও কিছুদিন থাকবেন। প্রায় 1.5 মাসের মতো তারা থাকবেন। মা চলে যাওয়ার আগে বারবার আমাকে বলে গিয়েছিলেন, আরিফ, সাদিয়াকে দেখিস বাবা, ও খুব একা থাকতে ভয় পায়। অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি, ওর খেয়াল রাখবি। আমি মাকে আশ্বস্ত করেছিলাম, চিন্তা করো না মা, আমি তো আছি। বাবা মা চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন সবকিছু ঠিকই ছিল। আমি অফিস থেকে ফিরলে সাদিয়া দরজা খুলে দিত, আমার জন্য চা নাস্তা নিয়ে আসত। আমাদের গল্প হতো, টিভি দেখতাম, একসাথে রাতের খাবার খেতাম। কিন্তু ধীরে ধীরে সাদিয়ার আচরণে পরিবর্তন আসতে লাগল। আমি সকালবেলা যখন অফিসের জন্য তৈরি হতাম, ও আমার পেছনে পেছনে ঘুরত। ভিয়া, আজ না গেলে হয় না, বলতো। আমি হাসতাম, আরে পাগলি, কাজ না করলে চলবে কিভাবে? তোর পড়াশোনার খরচ, আমাদের সংসার চলবে কিভাবে? ও চুপ করে যেত, কিন্তু ওর চোখে এক অদ্ভুত বিষণ্ণতা দেখতে পেতাম। একদিন সকালে আমি সবেমাত্র গোসল সেরে বেরিয়েছি, অফিসের পোশাক পরছি। সাদিয়া এসে আমার সামনে দাঁড়িয়েছিল। ভাইয়া, আজ তুমি অফিসে যেও না প্লিজ। ওর কণ্ঠে এক তীব্র আকুতি। আমি ওর দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম। কেন রে, আজ তো আমার একটা জরুরি মিটিং আছে।
ও আমার হাত ধরেছিল, ওর হাত ঠান্ডা বরফের মতো। আমার একা একা ভালো লাগে, তুমি থাকলে আমার ভালো লাগে। আমি হেসে ওর হাত ছাড়িয়ে নিয়েছিলাম। আরে পাগলি, তুই তো এখন বড় হয়েছিস, একা থাকতে শিখতে হবে। আমি যখন দরজার দিকে যাচ্ছিলাম, ও হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়েছিল। ওর চোখ দুটো জলে ভরে গিয়েছিল। আমি তোমাকে যেতে দেব না, বলেছিল ও। ওর কণ্ঠস্বর কাঁপছিল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। সাদিয়া, এটা কী ধরনের কথা? আমার দেরি হয়ে যাচ্ছে। ও আমার শার্টের কলার ধরেছিল। যদি যাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে এক ধরনের গভীর আবেগ ছিল, যা আমি আগে কখনো দেখিনি। সেটা শুধু ভয় ছিল না, ছিল আরও কিছু। আমি সেদিন অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও সেদিন আমাকে অফিস যেতে দেয়নি। আমার বসকে ফোন করে বলেছিলাম আমি অসুস্থ। সেদিন আমার মনে হয়েছিল সাদিয়ার এই আচরণ কেবল ছোট বোনের ভয় নয়, এর গভীরে আরও কিছু আছে। পরের দিন একই ঘটনা। আমি বের হতে যাব, সাদিয়া এসে পথ আটকে দাঁড়ায়। ভাইয়া, আজ আমাকে নিয়ে একটু ঘুরে আসতে হবে, আমি বাইরে যাব। আমি বলেছিলাম, আরে বাবা, আজ তো আমার একটা প্রেজেন্টেশন আছে, কাল যাব। ও মাথা নেড়েছিল, না, আজই যেতে হবে। তুমি যদি না যাও আমি একা একা যাব। ওর চোখে সেই পরিচিত জেদ। আমি ওর জেদের কাছে হার মেনেছিলাম। সেদিনও আমি অফিস যেতে পারিনি। বসকে মিথ্যা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার চাকরি হারানোর ভয় হচ্ছিল। দিনের পর দিন এই একই ঘটনা ঘটতে লাগল। সাদিয়া কিছুতেই আমাকে অফিস যেতে দিত না যখন মা বাবা বাড়িতে থাকতেন না। সে বিভিন্ন অজুহাত দেখাত। কখনো বলতো আমার শরীর খারাপ লাগছে, তুমি পাশে থাকলে ভালো লাগবে। কখনো বলতো আজ আমার খুব মন খারাপ, তুমি থাকলে গল্প করতে পারতাম। কখনো আবার সরাসরি আবদার করত, আজ সারাদিন আমরা একসাথে মুভি দেখব, প্লিজ ভাইয়া। ওর প্রতিটি আবদারে এক ধরনের অলিখিত চাপ ছিল, যা আমি এড়াতে পারছিলাম না। আমার চাকরিটা প্রায় ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল। আমার বস আমাকে বারবার সতর্ক করছিলেন, আমার বেতন কাটা যাচ্ছিল। কিন্তু আমি সাদিয়া চোখের দিকে তাকিয়ে না বলতে পারছিলাম না। আমি ওকে বোঝানোর চেষ্টা করতাম, সাদিয়া, এভাবে চললে আমার চাকরি থাকবে না, আমাদের সংসার চলবে কিভাবে, তোমার পড়াশোনার খরচ কোথা থেকে আসবে। ও আমার হাত ধরেছিল, ওর চোখ ভরা জল। আমার কিছু লাগবে না ভাইয়া, শুধু তুমি আমার পাশে থাকো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ওর কণ্ঠে ছিল এক ধরনের তীব্র আবেগ, যা আমাকে বিভ্রান্ত করছিল। এটা কি শুধুই ভাইয়ের প্রতি ছোট বোনের ভালোবাসা, নাকি এর চেয়েও গভীর কিছু? আমার মন অস্থির হয়ে উঠত। একদিন রাতে আমরা একসাথে বসে টিভি দেখছিলাম। হঠাৎ সাদিয়া আমার দিকে তাকিয়েছিল। ভাইয়া, তোমার কি আমাকে কখনো অন্য চোখে দেখতে ইচ্ছা করে না? ওর প্রশ্ন শুনে আমি চমকে উঠেছিলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠেছিল। সাদিয়া, এসব কি বলছিস? তুই আমার ছোট বোন। ও আমার দিকে ঝুঁকে এসেছিল। কিন্তু আমি তো তোমাকে শুধু ভাই হিসেবে দেখি না, আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি। ওর কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু ওর কথাগুলো আমার কানে যেন বোমার মতো ফেটেছিল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সাদিয়া, তুই কি বলছিস এসব? এটা অন্যায়, এটা আমাদের সমাজের বিরুদ্ধে। ও আমার হাত ধরেছিল। ভালোবাসা কি অন্যায় ভাইয়া? আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে না, যখন তুমি অফিসে চলে যাও আমার মনে হয় আমি একা হয়ে যাই। আমার ভয় লাগে যদি তুমি কোনোদিন অন্য কাউকে ভালোবাসো, আমাকে ভুলে যাও। ওর কথা শুনে আমার মাথা ঘুরছিল। আমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর মুখে প্রথম বুলি ফোঁটা থেকে শুরু করে ওর প্রথম স্কুলে যাওয়া, ওর সব আনন্দ, সব কষ্ট আমি ভাগ করে নিয়েছি। আমার কাছে ও ছিল আমার ছোট্ট পুতুল। কিন্তু কখন কিভাবে ওর মনে এই ধরনের অনুভূতি জন্মালো আমি তা বুঝে পারিনি। আমার মন এক তীব্র অপরাধ বোধে ভুগছিল। আমি কি ওকে অজান্তেই এমন কোনো ইঙ্গিত দিয়েছিলাম? আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, সাদিয়া, আমাদের সম্পর্কটা পবিত্র, ভাই বোনের সম্পর্ক। তুই আমার ছোট বোন। আমি তোকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু সেটা ভাইয়ের ভালোবাসা, অন্য কোনো ভালোবাসা নয়। ও আমার দিকে ছলছল চোখে তাকিয়েছিল। কিন্তু আমার ভালোবাসা তো অন্যরকম ভাইয়া, আমি তোমাকে আমার স্বামী হিসেবে দেখতে চাই। ওর কথা শুনে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি জানতাম এটা সম্ভব নয়। আমাদের সমাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা একটা গুরুতর পাপ, একটা গুরুতর অন্যায়। আমি ওকে বলেছিলাম, সাদিয়া, তুই ভুল করছিস। এটা তোর বয়সের চঞ্চলতা। তুই যখন বড় হবি তখন বুঝবি। ও মাথা নেড়েছিল। না ভাইয়া, এটা চঞ্চলতা নয়, এটা আমার জীবনের একমাত্র সত্য। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাত। আমি কিছুতেই ঘুমাতে পারিনি।
আমার মাথায় শুধু সাদিয়ার কথাগুলো ঘুরছিল। আমার চাকরি, আমার সম্মান, আমার পরিবারের সম্মান সবকিছু যেন ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল। আমি জানতাম মা বাবা যদি এই কথা জানতে পারেন তাহলে তারা হয়তো মরেই যাবেন। পরের দিন সকালে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সাদিয়ার এই ভালোবাসাকে সম্মান করতাম, কিন্তু আমি জানতাম এই ভালোবাসা কোনো দিন পূর্ণতা পাবে না, এটা শুধু ধ্বংসই নিয়ে আসবে। আমি ওকে রক্ষা করতে চেয়েছিলাম, আমাদের পরিবারকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে? সেদিন সকালে আমি অফিসে যাইনি। সাদিয়া আমার পাশে এসে বসেছিল। ওর মুখে ছিল এক অদ্ভুত হাসি। আজ তুমি আমার সাথে থাকবে তো? আমি ওকে কাছে টেনে নিয়েছিলাম। ওর মাথায় হাত বুলাতে বুলাতে আমি বলেছিলাম, হ্যাঁ রে পাগলি, আজ আমি তোর সাথেই থাকব, সবসময় তোর পাশেই থাকব। কিন্তু আমার মনে তখন অন্য এক ঝড় বইছিল। আমি আমার মোবাইলে ইন্টারনেটে চাকরির খোঁজ শুরু করেছিলাম। ঢাকার বাইরে, অনেক দূরে, যেখানে সাদিয়া আমাকে সহজে খুঁজে পাবে না। আমি জানতাম এটা আমার জন্য কঠিন হবে, সাদিয়ার জন্য আরও বেশি কঠিন হবে, কিন্তু এটাই ছিল একমাত্র পথ। আমি সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন শহরের কোম্পানিতে আবেদন করতে লাগলাম। কয়েকদিনের মধ্যেই সিলেটে একটি ভালো কোম্পানিতে আমার চাকরি হয়ে গিয়েছিল। বেতনও ভালো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এটা ঢাকা থেকে অনেক দূরে। আমি সাদিয়ার জন্য একটি চিঠি লিখেছিলাম, আমার জীবনের সবচেয়ে কঠিন চিঠি। সেই চিঠিতে আমি আমার সব অনুভূতি উজাড় করে দিয়েছিলাম। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি ওকে কত ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা কেন অন্য রকম হতে পারে না। আমি লিখেছিলাম, প্রিয় সাদিয়া, জানি না এই চিঠি যখন তুই পড়বি তখন তোর মনে কি প্রতিক্রিয়া হবে। হয়তো তুই রাগ করবি, হয়তো কষ্ট পাবি, হয়তো আমাকে ভুল বুঝবি, কিন্তু বিশ্বাস কর, এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমি তোকে ছেড়ে যাচ্ছি অনেক দূরে, যেখানে তুই হয়তো আমাকে সহজে খুঁজে পাবি না। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, তোর চোখে আমি সেই ভালোবাসার গভীরতা দেখেছি। কিন্তু সাদিয়া, আমাদের ভালোবাসাটা অন্য রকম। আমি তোর ভাই, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর প্রতিটি হাসি, প্রতিটি কান্নার সাক্ষী আমি। তোর প্রতি আমার ভালোবাসা অগাধ, অসীম, কিন্তু সেটা ভাইয়ের ভালোবাসা। আমি তোকে একজন অভিভাবকের মতো ভালোবাসি, একজন বন্ধুর মতো ভালোবাসি, একজন ভাইয়ের মতো ভালোবাসি। তুই আমার রক্তের সম্পর্ক, আমার অস্তিত্বের অংশ, কিন্তু তোর ভালোবাসাটা অন্য রকম। আমি জানি তুই আমাকে জীবনসঙ্গী হিসেবে দেখতে চাস, কিন্তু সাদিয়া, এটা সম্ভব নয়। এটা আমাদের সমাজে ঘোর অন্যায়। এটা আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে। তোর এই ভালোবাসাকে আমি অস্বীকার করছি না, কিন্তু এই ভালোবাসা আমাদের জন্য ক্ষতিকর, এটা শুধু কষ্টই নিয়ে আসবে। আমি অনেক ভেবে দেখেছি, এই পরিস্থিতি থেকে বের হওয়ার একটাই পথ আছে। আমি যদি তোর পাশে থাকি তাহলে তোর এই অনুভূতি আরও তীব্র হবে, আর আমি যদি তোর পাশে না থাকি তাহলে তুই একদিন না একদিন বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হবি। তুই একদিন বুঝতে পারবি তোর জন্য কোনটা সঠিক। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোকে ভুলে যাচ্ছি না। আমি সব সময় তোর কথা ভাবব। আমি তোকে ছেড়ে যাচ্ছি কারণ আমি তোকে ভালোবাসার মতো ভালোবাসি। আমি চাই তুই সুখী হস, তুই একজন ভালো জীবন সঙ্গী খুঁজে নিবি, যে তোকে পৃথিবীর সব সুখ দেবে। তোর জীবন সুন্দর হবে আমি জানি। আমি তোর সব দায়িত্ব নিয়েছি, তোর পড়াশোনার খরচ, তোর সব প্রয়োজন আমি দূর থেকে পূরণ করব। আমি তোর সাথে যোগাযোগ রাখব, কিন্তু সামনাসামনি আর আসব না। এই দূরত্বটা আমাদের দুজনের জন্যই প্রয়োজন। তুই আমার ছোট বোন, আমার হৃদয়ের অংশ। তোর সব সুখে, সব দুঃখে আমি সব সময় তোর পাশে থাকব, যদিও শারীরিকভাবে দূরে। আমাকে ক্ষমা করিস সাদিয়া, আমাকে ক্ষমা করিস। ইতি, তোর ভাই আরিফ। চিঠিটা লিখে আমি আমার ব্যাগ গুছিয়েছিলাম। মা বাবা ফিরে আসার আগেই আমাকে চলে যেতে হতো। আমি জানতাম সাদিয়াকে এভাবে একা রেখে যাওয়াটা আমার জন্য কতটা কঠিন, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। পরের দিন ভোরে সাদিয়া যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি ওর কপালে শেষবারের মতো একটা চুমু খেয়েছিলাম। ওর পাশে চিঠিটা রেখে নিঃশব্দে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আমি জানতাম এই সিদ্ধান্তটা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে।
আমি আমার ছোট বোনকে ছেড়ে যাচ্ছিলাম, যে আমাকে এক পাও নড়তে দিত না, কিন্তু আজ আমাকে যেতেই হতো, কারণ আমি ওকে ভালোবাসতাম, আর সেই ভালোবাসার জন্যই আমাকে দূরে সরে যেতে হতো। সিলেটে ট্রেন যখন ছাড়ছিল তখন আমার মনে হচ্ছিল আমার জীবনের একটা অংশ বুঝি ঢাকাতে রেখে আসছি। আমার বুকের ভেতরটা খালি হয়ে গিয়েছিল। আমি জানি না সাদিয়া এই চিঠি পড়ে কি করবে? ও কি আমাকে ঘৃণা করবে, নাকি একদিন আমার সিদ্ধান্তকে বুঝতে পারবে? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। শুধু জানতাম আমি যা করেছি তা আমাদের দুজনের ভবিষ্যতের জন্যেই করেছি। হয়তো কোনো দিন, অনেক বছর পর, সাদিয়া আমাকে ঠিকই বুঝতে পারবে, আর সেই দিনটার অপেক্ষায় আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। আজও আমি সিলেটে আছি, সাদিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমি নিয়মিত ওকে টাকা পাঠাই, ওর খোঁজখবর রাখি, কিন্তু ওর সাথে আর দেখা করিনি। ফোনে কথা হলেও ওর কণ্ঠে এক ধরনের বিষণ্ণতা শুনতে পাই। আমি জানি ও আমাকে ভুলে যায়নি, কিন্তু আমি আশা করি একদিন ও ঠিকই বুঝবে যে আমি যা করেছি তা ওর ভালোর জন্যেই করেছি। আমার আপন ছোট বোন, যে আমাকে এক পাও নড়তে দিত না, আজ সে আমাকে ছাড়া একা বাঁচতে শিখছে। এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় আত্মত্যাগ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের চ্যানেল মনিয়া স্টোরি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।